নির্বাচন বানচাল ও পিছিয়ে দিতে যে শক্তি কাজ করছে তার পক্ষেই মাঠে নেমেছে জামায়াত। অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। কয়েকটি রাজনৈতিক দল নিজেদের হীন স্বার্থে পিআর সহ নানা দাবিতে জনগণকে বিভ্রান্ত করছে বলেন তিনি। রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনায় এই পথ থেকে তাদেরকে সরে আসারও আহ্বান জানান বিএনপি নেতা। জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী সহ যেসব দল পিআর পদ্ধতির দাবি তুলছে, ২৪-এর গণ অভ্যুত্থান এবং বিগত ১৬ বছরে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে আবার। এদিকে শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসলামপন্থী একটি দলের সমর্থকদের প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। জুলাই সনদে যে বিষয়গুলো ঐক্যমত্য কমিশনে সবাই একমত হয়েছে সেসব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জামায়াত জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দায়ী ও ওয়াইজ সম্মেলনে এসব জানান তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। তবে স্বাধীনতার ৫৪ বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। সবাই নয়, শিক্ষিত সমাজের একটি অংশ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ধর্মীয় নির্দেশনা মেনে চলা মুসলিমরা নেতৃত্ব পেলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, গঠিত হবে মানবিক সমাজ। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন সুন্নাহর আলোকে সমাজকে পথ দেখাতে হবে বলেও জানান জামায়াতের আমির। জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। শেখ হাসিনার আমলেও এমন বর্বরোচিত হামলার শিকার হননি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সিঙ্গাপুরে ১২ দিনের চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, তার উপর হামলায় জড়িতরা যত বড় অফিসারই হোক শাস্তি দিতে হবে। এ সময় তিনি প্রশ্ন তোলেন, একটি দলের প্রধানকে আক্রমণ করলে কিভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারও সংকটে পড়বে। এ সময় তিনি বলেন, গেল ১ বছরে নতুন বাংলাদেশের কোনো কিছুই পরিবর্তন হয়নি, শুধু ভাগবাটোয়ারার পরিবর্তন হয়েছে। বিগত সময় থেকে শিক্ষা নিয়ে দায়িত্ব পালন না করলে ভবিষ্যতে তাদের পরিণতি একই হবে বলেও হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের সভাপতি। এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরোচিত হামলা হয় নাই। গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকেও বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। নরসিংদীর আরশিনগর মোড়ে
চাঁদাবাজদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হয়েছেন। এ সময় 2 চাঁদাবাজকে আটকের পর তাদের ছিনিয়ে নেয় সহযোগীরা। সকাল 10:30টার দিকে পৌর শহরে এই হামলার ঘটনা ঘটে। আহত অতিরিক্ত পুলিশ সুপারকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে 8 জন পুলিশ সদস্য বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে ফেরার পথে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তোলার সময় 2 জনকে আটক করা হয়। এ সময় চাঁদা আদায়কারী সহ 40 থেকে 50 জন পুলিশের উপর হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রাস্তায় চলমান গাড়ি থামিয়ে টাকা নিচ্ছেন, এভাবে তাদেরকে হেফাজতে নিয়ে আমি জিজ্ঞাসাবাদ করতে থাকি। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে 30-40 জন লোক কোথা থেকে যেন চলে আসে। তো এসে তারা জোরপূর্বক আমার হেফাজত থেকে তাদেরকে নিয়ে যেতে চায়। তখন আমি বাধা প্রদান করি। বুকে ঘুষি মেরে আমাকে ফেলে দেয়, লাথি মারে আমাকে। এরপর আমি সেন্সলেস ছিলাম অনেকক্ষণ। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। 1.5 ঘণ্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে যান চলাচল। চাকরি ফেরত দেওয়া সহ 7 দফা দাবিতে বেলা 11:30টার দিকে ফৌজদারহাট এলাকায় সড়ক অবরোধ করেন তারা। সড়ক অবরোধের ফলে 6 লেন মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীদের অভিযোগ, 2017 সালের পর ইসলামী ব্যাংকে নিয়োগকৃতদের মধ্যে চট্টগ্রামের কর্মকর্তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এতে মানবিক সংকটের মুখে পড়েছেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর 1টায় সড়ক থেকে সরে যান তারা। যারা হেনস্থার শিকার হয়েছে সেটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং রাজনীতি মুক্ত সুষ্ঠু ও সুন্দর কর্মপরিবেশ দিতে হবে আমাদের। বেতনের টাকা যদি তুলতে না পারি, আমরা যদি এই অর্থ আমাদের কাজে ব্যয় করতে না পারি, আমরা সুস্পষ্টভাবে আসলে একটি মানবিক বিপর্যয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র পরিবহনের জন্য 335 কোটি টাকার রেলপথ প্রকল্পের 318 কোটি টাকাই লোপাটের অভিযোগ উঠেছে। দুর্নীতির এই অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। 3 বছর আগে কাজ শেষ হলেও কোনো কাজেই লাগছে না রেল লাইনটি। 2018 সালে কাজ শুরু হয়ে 2022 সালের জুনে শেষ হয় রূপপুর রেল স্টেশন ও রেলপথ নির্মাণের প্রকল্প। ব্যয় হয় 335 কোটি 97 লক্ষ টাকা। উদ্বোধন হয় 2023 সালের ফেব্রুয়ারিতে। উদ্বোধনের 2 বছর পেরিয়ে গেলেও এখনও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো মালামাল পরিবহন হয়নি। বরং নতুন ওয়াগন ও কোচ রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্টেশনটি। টিকিট কাউন্টার আছে, কিন্তু কোনো টিকিট লাইনে কোনো যাত্রী চলাফেরা করে না, আমরা দেখিনি। এটা রেল লাইন প্যাসেঞ্জার ট্রেন চলে না, রেলের নিজস্ব ট্রেন ওই প্যাসেঞ্জার মানে বগি টগি টলিমলে আসে, প্যাসেঞ্জার ট্রেন চলে না। 2 বছর ধরে আমরা পরিত্যক্ত অবস্থায় দেখছি, এখানে কোনো ট্রেন চলাচল করে না। প্রকল্পটি 2018-19 অর্থবছরের কাজের ব্যয় নিয়ে 2020 সালের আগস্টে অডিট হয়। সেখানেই প্রথম প্রকল্পটির অনিয়মের অভিযোগ ওঠে। বাড়তি দামে প্রয়োজনের অতিরিক্ত সরঞ্জাম কেনা, কাজের আগে কিংবা কাজ না করেই বিল ওঠানো সহ পুরো প্রকল্প নিয়ে অভিযোগের তালিকা বেশ লম্বা। এই বিষয়ে আমাদের অনুসন্ধান দল আগে থেকেই কাজ করছেন এবং তারা এই বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্রের জন্য আগে থেকেই অধিযাচনপত্র দেওয়া ছিল। তো এই কার্যক্রম আমরা আগেই সম্পূর্ণ করেছি। প্রকল্পের আওতায় রূপপুরের রেল স্টেশন 13টি লেভেল ক্রসিং গেট, 1টি প্ল্যাটফর্ম, 7টি কালভার্ট নির্মাণ করা হয়েছে, যার সবই অব্যবহৃত পড়ে আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের ছাতকে দুর্নীতির অভিযোগ উঠেছে ইউএনও ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। এক ইউপি সদস্যকে ডজনখানেক প্রকল্পের সভাপতি করা সহ নানা অনিয়মে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। 2024-25 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ছাতকের বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রকল্পে প্রায় 5.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে এসব কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নামমাত্র কাজ করে টাকা আত্মসাৎ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয় জনপ্রতিনিধিকে 2টি বেশি প্রকল্পের সভাপতি না করার বিধান থাকলেও অনেক কি করা হয়েছে তারও বেশি।
সিদ্দিকর মাধ্যমে বিভিন্ন খাস খামের লুটপাট করা থেকে শুরু করিয়া আর ইউনাসাপ সব কিছুর মধ্যে জড়িত। 13টা প্রকল্প তানি এক মেম্বার নিয়ে তানে প্রকল্প করাইরা অনেক অনিয়মিকানা আছে। মেম্বার নিয়ে আইসে না কোনো দিনও, এখানে মেম্বার নিয়ে দেখছিও না একদিনও। ইউনোর দাবি 2-1 জন ইউপি সদস্যকে বাড়তি প্রকল্প দেওয়া হয়েছে, তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। 17টা ডিপার্টমেন্টের সমন্বয়ের কাজের প্রেক্ষিতেই আমরা আসলে বিলের প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এখানে মেইন পার্টটা বা ভূমিকাটা রাখা হয় বা কার্যক্রম গ্রহণ করে থাকেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। জেলা প্রশাসক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কিছু কাজের কিছু অভিযোগ পেয়েছি, সেই অভিযোগ সম্পর্কে আমাদের এই কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা প্রশাসককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে হয়তো এই প্রতিবেদনটা পাব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিচারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্রাফিক পুলিশের বিকল্প সড়ক দেয়ার শর্তে 5 মাস ধরে বন্ধ রয়েছে পাতাল রেলের বেশ কিছু অংশের কাজ। ডিপো নির্মাণ দ্রুত গতিতে চললেও ব্যাহত হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থানান্তর। এতে প্রকল্প বাস্তবায়নে দেরির পাশাপাশি খরচ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। কাজ দ্রুত শেষ করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 প্রকল্প, যার কাজ চলছে 2টি অংশে। একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে প্রায় 20 কিলোমিটার, আরেকটি নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত প্রায় 12 কিলোমিটার উড়াল রেলপথ। কাজ শুরু হয় 2023 সালের ফেব্রুয়ারিতে, শেষ করার লক্ষ্য 2026 সালের ডিসেম্বরের মধ্যে। এ রুটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে এমআরটি লাইন 1 ডিপোর মাটি প্রস্তুতের কাজ শেষ। এখন শুরু হবে অবকাঠামো নির্মাণ। বিমানবন্দর, খিলক্ষেত, নদ্দা এলাকায় গ্যাস ও বিদ্যুৎ লাইন সরানোর কাজ শেষ হলেও বন্ধ রয়েছে নতুন বাজার থেকে আফতাবনগর পর্যন্ত। ডিএমপি ট্রাফিক বিকল্প সড়কে শর্তের কারণে চলতি বছরের এপ্রিল থেকে সেবা লাইন স্থানান্তর বন্ধ। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কিছু অংশের নির্মাণ বন্ধ থাকলেও অন্য জায়গায় চলছে পুরোদমে। খরচ কমানো ও প্রকল্পের স্বার্থে ডিএমপি, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থা সহযোগিতা প্রয়োজন। অল্টারনেটিভ রোড করার জন্য প্রপোজাল আছে, ওইটা নিয়ে বিবেচনা হচ্ছে। যেহেতু আমাদের পুরো কাজটাই প্রক্রিয়াটা এখন যাচাই বাছাই চলতেছে, যার জন্য আমরা ওই লাইনটা করবো কিনা ওইটা সরকারের একটা ডিসিশনের ব্যাপার আছে। তো বাট আমরা চাচ্ছি অন্য যত সব কাজ আছে, ইউটিলিটি ডাইভার্সন, সমস্ত কাজ বিজনেস অ্যাজ ইউজুয়াল। বিশেষজ্ঞরা বলছেন, বড় উন্নয়ন প্রকল্পে ধীরগতি বৈশ্বিকভাবে ইমেজ সংকট তৈরি করে। টেকসই সুফল পেতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর তাগিদ তাদের। ইনভেস্টাররা কিন্তু তখন এটা সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছে যে এখানে বিনিয়োগ করলে আমার বিনিয়োগটা উঠে আসবে, কারণ পপুলেশন বেশি। এই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারছি না, কারণ সময় আবদ্ধভাবে কাজ করি না। কন্ট্রাক্টরের যেমন দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, আম জনতাও কিন্তু একটা ডেভেলপমেন্ট পেইনের মধ্যে পড়ে যায়। 2030 সালের মধ্যে ঢাকায় 6টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে, তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ও আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরের অগাস্ট পর্যন্ত 8 মাসে 390 কন্যা শিশু ধর্ষণের শিকার, 83 জনকে হত্যা, অপহরণ ও পাচার করা হয়েছে 34 এবং যৌন হয়রানির শিকার হয়েছে 54 জন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। তারা জানিয়েছে, কন্যা শিশুকে যৌন হয়রানির হার গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে, যা খুবই উদ্বেগজনক। সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, নারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে, তাই নারীর অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে। নারীর সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্যাপক সমালোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এতে নারীর রাজনৈতিক অধিকার পরাজিত আর পুরুষতন্ত্র জয়ী হয়েছে। পুরুষতন্ত্র আমাদের উপর এমন জেঁকে বসেছে এবং আমরা ক্রমান্বয়ে যেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেদিকে অগ্রসর হচ্ছে, তাতে নারীদের প্রতি আমরা বৈষম্য করেছি, তাদেরকে বঞ্চিত করেছি, তাদেরকে অধস্তন করে রেখেছি, তাদেরকে নির্যাতিত করেছি, নিপীড়িত রেখেছি।
বিসিবি নির্বাচন না পেছালে সব ধরনের লীগ বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলররা। প্রতিবাদ জানিয়েছেন ৪৮টি ক্লাবের প্রতিনিধিরা। নির্বাচন নিয়ে নোংরামি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, কোহলি গম্ভীরের কাছে তামিমের নালিশ করার অভিযোগও মিথ্যা। বিসিবি নির্বাচনের বাকি মাত্র একদিন। বিএনপি সমর্থিত প্যানেল সরে দাঁড়ানোর পরেও একের পর এক নাটকীয়তার অবতারণ। মিরপুর থেকে সেই রোমাঞ্চ পৌঁছেছে মতিঝিলে। ৩ দফা না মানলে ক্রিকেট বর্জনের হুমকি ঢাকার ৪৮ ক্লাব ও সংগঠকদের। ৫ই অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। সরকারি হস্তক্ষেপ হচ্ছে, নীল নকশা করা হচ্ছে জয়ী হতে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ অনেক আগে থেকেই। যারা নাম প্রত্যাহার করে নিয়েছেন তাদের উপর দেয়া হচ্ছে নানা অভিযোগ। 15 ক্লাব বাতিল ও কোহলির কাছে নালিশ দিয়েছেন তামিম। ক্রীড়া উপদেষ্টার এমন অভিযোগ ভালোভাবে নিতে পারছেন না তারা। আমি প্রথম দিন যে নাটক দেখেছি সেটাই একটা ইতিহাস, যেটা আপনাদের সঙ্গে বলা হয়নি। আমি যখন গেলাম ওখানে 4টা ক্লাবের মালিকানা নিয়ে কথা বলার জন্য, দেখলাম আগের থেকে পুরোপুরি জিনিসটা অ্যারেঞ্জ করা, একদম অ্যারেঞ্জ করা। কারণ আমি যাওয়ার পরে দেখলাম ওরা আমাদের প্রতি কোনো অ্যাটেনশনে নেই। যে সমস্ত তামিমের বিরুদ্ধে যে অভিযোগ আছে সে কিন্তু এগুলি প্রতিবাদ করেছে যে এই ধরনের কোনো কথা হয়নি। সুতরাং আমরা চাই দেশের ক্রিকেটটা ভালো থাকুক, সুন্দর থাকুক এবং এখানে মানে অনেক ভালো ভালো সংগঠকরা এগিয়ে আসুক। লুৎফর রহমান বাদল নির্বাচনকে সুষ্ঠু বলে ঘোষণা দেওয়ার 6 ঘন্টা পরেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। হঠাৎ কি এমন ঘটলো যে সরে দাঁড়াতে হলো? তারা বললো যে সশরীরে এসে উদ্যোগ করতে হবে। ওই কাগজটা নেয় নাই, আমার কাছে ভিডিও ফুটেজও আছে। তো যখন নেয় নাই তারপর থেকে আমি যখন ভাবলাম যে আমি কি করা যায়, বিভিন্ন জায়গা থেকে বললো যে আপনি থাকে। আমি চেষ্টা করলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে আমার এই জায়গাটা আসলে আমি চোরাবাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি। প্রতিবাদী সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ সুজন, আসিফ রব্বানী, ইয়াসির আব্বাস, ইফতেখার মিঠুর মতো সংগঠকেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপুল পরিমাণ মজুদ আলু নিয়ে বিপাকে বগুড়ার আলু চাষি ও ব্যবসায়ীরা। আশানুরূপ দর না থাকায় উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, প্রায় ৩,০০০ কোটি টাকার লোকসানের শঙ্কায় ব্যবসায়ী ও কৃষকরা। লোকসান কমাতে শিগগিরই ব্যবস্থা না নিলে পুঁজি হারিয়ে নিঃস্ব হবেন অনেকেই। ঢাকায় আলুর দাম প্রতি কেজি 20 টাকার নিচে, অথচ 1 মাস আগেও দাম ছিল প্রতি কেজি 25 টাকা। সাধারণত হিমাগারগুলোতে আলু ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণ করা হয়, পরে নতুন আলু তোলা হয় হিমাগারে। এদিকে নতুন আলু বাজারে উঠতে আর বাকি 2 মাস, কিন্তু এখনও 50% বেশি আলু পড়ে আছে হিমাগারগুলোতে। সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে আলুর মজুদ ছিল প্রায় 24 লাখ টন। হিমাগারগুলোতে বাড়তি মজুদ থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। দাম না থাকায় উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা। এখানে 12,600 বস্তা আলু রাখছে, প্রায় 2 কোটি টাকা তার মূল্য। উনি বিক্রি করে সব বাদে আর 1,06,000 টাকা উনি পাবেন। রোমানের বীজে 700 থেকে 800 টাকা লস, আর স্টিক আলু যারা কিনে রাখছে তাদের 1000 টাকা। গত বছর আমরা কিনছিলাম 3800 টাকা 4000 রোমান আলু বীজটা আর কি, আর এখন কিনতেছি 1500 টাকা থেকে, এখন আর দাম কম, আর 1300 করে কিনতেছি। দাম বাড়ার আশায় হিমাগারে অতিরিক্ত সময় আলু মজুত করায় দর পড়েছে। বর্তমানে লোকসানের পরিমাণ অন্তত 3,000 কোটি টাকা, জানিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। যদি 25% কার্বোহাইড্রেট মানে চালের পরিবর্তে আলুটা দেওয়া হতো, তাহলে প্রচুর আলু সরকারেরই প্রয়োজন হতো। এবছর ব্যবসায়ী খুব কম রাখছে, কৃষকরাই বেশি আলু কোল্ড স্টোরেজে মজুদ রেখেছে। মিনিস্ট্রির থেকে ব্লক সুপারভাইজাররা তারা একটু কৃষককে সাজেশন দেওয়া, এত বেশি এক ফসল করবে অন্য ফসলের ঘাটতি হবে। টিসিবির তথ্য অনুযায়ী গত বছর একই সময়ে প্রতি কেজি আলুর দাম ছিল 50 থেকে 60 টাকা, দাম কমেছে প্রায় 61%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক।
শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় তার মরদেহ। সেখানে সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানায় তাকে। এ সময় তারা বলেন, আহমদ রফিকের চির বিদায়ের ক্ষতি অপূরণীয়। তার অবদান জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক ভাষা আন্দোলন। সেই আন্দোলনে তরুণ বয়সে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন শত্রুর বন্দুকের সামনে, তিনি ভাষা সৈনিক আহমদ রফিক। লিখেছেন কবিতা, প্রবন্ধ, করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা। 50-এর দশকের অগ্নিঝরা সময়ে তিনি ছিলেন সেই কণ্ঠস্বরদের একজন, যারা সাহসের সাথে বলেছিলেন, আমার ভাষা, আমার অধিকার। ভাষার সৈনিক অনন্য সাহসী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি কিন্তু সমগ্র বাংলা সাহিত্যকে, সংস্কৃতিকে প্রভাবিত করেছেন। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয় এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। জীবদ্দশায় যে শহীদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে, আজ সেখানেই সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলো আহমদ রফিক। আমাদের দৈনতা তাকে স্পর্শ করবে না, তার মহত্ব, তার কৃতিত্ব সেটা তার কাজের মধ্যে দিয়ে থাকবে। সমাজ পরিবর্তনের নায়ক তারা নির্বাসিত থাকেন। আহমদ রফিকও প্রায় নির্বাসিতই ছিলেন। চিকিৎসা পেশা ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন ভাষা ও সাহিত্যের জগতে। সেখানেই খুঁজে নিয়েছিলেন তার আত্মার ঠিকানা। রবীন্দ্র চিন্তা ও বাংলা ভাষার চর্চায় তার অবদান অসামান্য। স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক সহ অসংখ্য সম্মাননা। ওনার মতো মানুষ যেভাবে অসুস্থ অবস্থায় ছিলেন, তখন থেকে শুরু করে যে পরিমাণ সম্মান দেওয়া দরকার এই রাষ্ট্র বা সরকার দিতে পারেনি, এবং বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বুদ্ধিবৃত্তিক চিন্তার ক্ষেত্রে তাকে সেই পরিমাণ সম্মান আসলে দেওয়া হয়নি। বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় আহমদ রফিকের। মৃত্যুর আগে চিকিৎসা গবেষণার জন্য মরণোত্তর দেহদান করেন তিনি। ভাষা সংগ্রাম থেকে গবেষণা, সব জায়গায় ছিল তার অবাধ বিচরণ। কবিতা, প্রবন্ধ, রবীন্দ্রনাথকেও লিখেছেন অনেক লেখা। তার এই অবদান, তার এই কাজের কীর্তি থেকে যাবে বাংলার মানুষের মনে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেমন ছিল রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরবাড়ি? এই কৌতূহল এখন মেটানো যাচ্ছে ঢাকাতেই। ধানমন্ডিতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী প্রদর্শনীর। তৎকালীন আরবের নানা স্থাপনার চিত্র ফুটে উঠেছে এই আয়োজনে। রাজধানীর ধানমন্ডির মসজিদুত তাকওয়া সোসাইটি আয়োজন করেছে এমন ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, আর এগুলো তার ঘরের আসবাবপত্র। পাশেই আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এবং আসবাবপত্র। এগুলো মদিনায় নয়, রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রতীকীভাবে ফুটে উঠেছে একখণ্ড আরব। ব্যতিক্রমী এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও পরিবেশের রেপ্লিকা, যা দর্শনার্থীদের সিরাতের প্রতি গভীর উপলব্ধি অর্জনে সাহায্য করছে। মসজিদে নববী এবং দেখতে পেরেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর। নতুন প্রজন্মের যে কিছু শেখার আছে সেটা আমরা এখান থেকে আমরা বুঝতে পারতেছি। উমরা করার পর যে দৃশ্য দেখতে পাচ্ছি, তো ওইটারই আমি ফ্ল্যাশব্যাক পাইতেছি। প্রদর্শনী ঘুরে দেখা যায় খেজুর পাতা দিয়ে ছাওয়া কুঁড়েঘরের মতো স্থাপনা, সে যুগের আসবাবপত্র, মাটির তৈরি পাত্র, বালু মাটির দেয়াল ও মেঝে, প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ গাছপালায় সজ্জিত বসার স্থান। প্রদর্শনীতে ভিড় জমিয়েছেন সব বয়সী দর্শনার্থীরা। সিরাতের এমন জীবন্ত উপস্থাপনা দেখে মুগ্ধ অনেকেই। ছিল নারীদের জন্য আলাদা ব্যবস্থা। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কতই না সংগ্রাম করে গেছে। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগছে, মানে কান্নাও করে দিচ্ছে আমরা। জায়গাটা কেমন, ওনার রুমটা কেমন ছিল, ওনার স্ত্রীরা কেমন ছিল, কেমন জীবনযাপন করছে, ওইটা দেখলে আপনার মানে একটা ধারণা আসবে। মসজিদুত তাকওয়ার এই ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী দেখতে আসেন ধর্ম ও বাণিজ্য উপদেষ্টা। জানান শুধু তথ্য নয়, নবীজির আদর্শিক জীবনের এক গভীর বার্তা ফুটিয়ে তোলা হয়েছে এমন আয়োজনে। একটা প্রদর্শনী যেটা দেখলেই আমাদের নবী যুগের কথা মনে পড়ে, সাহাবায়ে কেরামদের যুগের কথা মনে পড়ে, এবং আমাদের মধ্যে নবী প্রেম জাগ্রত হয়। মানুষের কাছে এই জিনিসটা যে আমরা পৌঁছাতে পেরেছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে, নবীর প্রেমে যারা এসছেন তা অবশ্যই আমাদেরকে অসম্ভব অনুপ্রেরণা দিয়েছে।
তরুণদের নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য এ ধরনের সিরাত আয়োজন গুরুত্বপূর্ণ বলছেন দর্শনার্থীরা। নতুন প্রজন্মকে নবীজির জীবন অধ্যয়ন ও তার শিক্ষা বাস্তবায়নের তাগিদ আয়োজকদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত ৯টায় বাংলাদেশে। আমন্ত্রণ পরের আয়োজনে।